ভীম নামের এক শিকারী ঘন জঙ্গলে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তার শিকার খুঁজছিল। হঠাৎ অন্য একটি গাছের ডালে বসা একটা চিলের ওপর তার চোখ পড়ল, যার ডানাগুলো ছিল সোনার তৈরি। এই এমন অদ্ভুত আর মায়াবী চিল তো আমি জীবনেই প্রথম দেখলাম। নিশ্চয় এটা কোনো জাদুকরি চিল হবে। একে ধরে যদি জমিদার বাবুকে দেখাতে পারি, তবে তিনি খুশি হয়ে আমাকে অনেক বকশিস দেবেন। এই ভেবে ভীম যেই না চিলটার দিকে তার জাল ছুটতে গেল, ঠিক তখনই চিলটার চোখ ভীমের ওপর পড়ল। চোখের পলকে সেটা উড়ে গিয়ে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। তা দেখে ভীম তো হতবাক। তুই যতই পালানোর চেষ্টা করিস না কেন, আমার চোখে যখন পড়েছিস তখন তোকে আমি ধরে ছাড়বই। এই বলে ভীম নিজের গ্রামের দিকে রওনা হলো। গ্রামে ফিরে সে জমিদারকে সব ঘটনা খুলে বলল। সব শুনে জমিদার অবাক হয়ে গেলেন। কি বলছিস? এমন একটা চিল যার ডানা সোনার তৈরি? তুই সত্যি বলছিস তো? যদি মিথ্যে বলার চেষ্টা করিস তবে মিথ্যেবাদীদের আমি কি হাল করি তা তো তোর ভালো করেই জানা আছে। আমি আপনাকে মিথ্যে কেন বলবো জমিদার বাবু? আমার তো চিলটাকে কোনো মায়াবী চিল বলেই মনে হলো। এ কথা শুনে জমিদার গভীর চিন্তায় ডুবে গেলেন। ওটা মায়াবী চিল নাকি সাধারণ তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু এইটুকুই জানি যে ওর ডানা সোনার। এমন একটা চিল যদি আমি কোনো রাজা বা রাজকন্যাকে উপহার দিই, তবে বদলে আমি প্রচুর ধন সম্পদ পাবো। তুই তোর সাথে বিল্লু শিকারীকেও নিয়ে যা আর চিলটাকে খুঁজে বের কর। যেভাবে হোক ওই চিল আমার চাই চাই। বিল্লু শিকারীকে তো আমি সাথে নিয়ে যাব, কিন্তু মনে রাখবেন এই চিলটার কথা সবার আগে আমি আপনাকে বলেছি, তাই বকশিসের আসল হকদার কিন্তু আমি। হ্যাঁ হ্যাঁ, সে আমারও জানা আছে। এখন যা, গিয়ে নিজের কাজে মন দে। এই বলে ভীম সেখান থেকে চলে গেল। হরিয়াপুর গ্রামের জমিদারের প্রাসাদে অনেক শিকারী কাজ করত। শিকারীরা শিকার ধরে জমিদারকে এনে দিত, আর জমিদার তা চড়া দামে রাজ্যে বিক্রি করত। এটা তার একটা বড় ব্যবসা ছিল। ওই গ্রামে অর্জুন নামের এক সুন্দর অনাথ যুবক বাস করত। সে খুব গরিব ছিল। গরিব বলে গ্রামে তার কোনো বন্ধুও ছিল না। অর্জুন তখন রামলাল নামের এক বৃদ্ধের ক্ষেতে দাঁড়িয়েছিল। তোকে আর কতবার বলবো যে এখান থেকে দূর হ, তোর জন্য এখানে কোনো কাজ নেই। এমন কথা বলবেন না রামলাল কাকা, আমাকে যে কোনো একটা কাজ দিন। আপনার তো 2-3টি ক্ষেত আছে, আমি মন দিয়ে যে কোনো কাজ করে দেব। এ কথা শুনে রামলাল তীক্ষ্ণ দৃষ্টিতে অর্জুনের দিকে তাকালো। কিন্তু তুই তো সুখদেবের ক্ষেতে কাজ করছিলি, হঠাৎ কাজ ছেড়ে দিলি কেন? এ কথা শুনে অর্জুন মাথা নিচু করে নিল। ওনার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। কিসের কথা কাটাকাটি? 3 দিন পর আমি যখন আমার পারিশ্রমিক চাইলাম, তখন উনি আমার হাতে মাত্র একটা কয়েন ধরিয়ে দিলেন। এবার আপনিই বলুন, 3 দিনের হাড় ভাঙা খাটুনির পর অন্তত 10টা কয়েন তো পাওনা হয়। তাহলে এবার কান খুলে আমার কথা শুনে নে। তোকেও আমি মাত্র এই একটা কয়েনই দেব, আর 3 দিনের কাজের জন্য নয়, পুরো 1 সপ্তাহের কাজের জন্য। যদি রাজি থাকিস তো বল, নইলে এখান থেকে বিদায় হ। এ কথা শুনে অর্জুনের চোখে জল চলে এলো। না, যে পরিশ্রমে ন্যায্য পারিশ্রমিক মেলে না, সে কাজ করে কি লাভ? এই বলে অর্জুন সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর অর্জুন নিজের ভাঙাচোরা ঘরে ফিরে হেঁসেলে রাখা চাল ডালের খালি হাঁড়িটার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে আজও না খেয়েই ঘুমোতে হবে। ঠিক তখনই তার দরজায় কড়া নাড়া শব্দ হলো।
অর্জুন দরজা খুলতেই দেখল সামনে গৌরী দাঁড়িয়ে আছে। গৌরী গ্রামের মোড়লের মেয়ে ছিল। আমি তোমার জন্য খাবার এনেছি। আমি জানি যে রামলাল কাকাও তোমাকে খেতে কাজ দেয়নি, আর তোমার ঘরে খাবার দানাটুকুও নেই। এ কথা শুনে অর্জুনের দু চোখ জলে ভরে গেল। গৌরী, আর কতদিন তুমি আমাকে এইভাবে লুকিয়ে খাবার খাওয়াবে? আমার নিজেরই এখন খুব লজ্জা করে। এসব কি বলছো তুমি? এতে লজ্জার কি আছে? তোমার কি মনে নেই ছোটবেলায় তুমি বলেছিলে যে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু? সেটা ছেলেবেলার কথা ছিল গৌরী। ছোটবেলায় এই দুনিয়াটা অন্যরকম লাগে, কিন্তু বড় হতে হতে মানুষের চিন্তা ভাবনা বদলে যায়। আমরা ছোটবেলায় যেমনটা ভাবি, দুনিয়াটা আসলে তেমন নয়। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে। এখন আর এত বড় বড় কথা বলতে হবে না। যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, সকাল থেকে না খেয়ে আছো মনে হচ্ছে। অর্জুন হাত মুখ ধুয়ে গৌরীর আনা খাবার খেতে শুরু করলো। কিছুক্ষণ পর গৌরী খালি বাসন নিয়ে সেখান থেকে চলে গেল। গৌরী বাড়িতে পৌঁছতেই মোড়ল তাকে দেখে ফেললেন। এই গৌরী, তোকে কতবার বারণ করেছি যে অর্জুনকে খাবার দিতে যাবি না। তুই খুব ভালো করে জানিস ওই ছেলেটা আমার দু চোখের বিষ। বাবা, ও গরিব আর অনাথ। গ্রামে কেউই ওকে পছন্দ করে না। গরিব বলে কেউ ওর সাথে মিশতেও চায় না। আমি যদি ওকে একটু খাবার দিয়ে আসি তাতে দোষের কি আছে? সেসব আমি শুনতে চাই না। আমি শুধু এটুকুই চাই যে তুই অনাথ ছেলেটার বাড়িতে যাওয়া বন্ধ কর। এ কথা বলে মোড়ল সেখান থেকে চলে গেলেন, আর গৌরীও চুপচাপ নিজের ঘরে চলে গেল। মোড়ল বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর যেতেই সেখানে অর্জুন এসে হাজির হলো। অর্জুনকে দেখা মাত্রই মোড়লের মুখটা রাগে গম্ভীর হয়ে গেল। একটু আগেই আমি আমার মেয়েকে বারণ করেছি তোর সাথে মেলামেশা করতে, কারণ তোর মুখ দর্শন করতে আমার ঘেন্না হয়। আর তুই এই সাত সকালে আমার চোখের সামনে এসে হাজির হলি। মোড়ল মশাই, আপনি এই গ্রামের মাথা। যখনই গ্রামের কারো কোনো সমস্যা হয়, সে আপনার কাছেই তো ছুটে আসে। তোর আবার কি সমস্যা? তুই তো নিজেই এই গ্রামের একটা বড় সমস্যা। গ্রামে আমাকে কেউ কোনো কাজ দিচ্ছে না। যারা দেয় তারা নামমাত্র মজুরি দিতে চায়। দয়া করে আপনি আমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন। দেখ, আমি এই গ্রামের মোড়ল, কোনো রাজা মহারাজা নই। আমার মনে হয় তোর জমিদার বাড়িতে গিয়ে কাজ চাওয়া উচিত। আর আমি তো বলি তুই একজন শিকারী হয়ে যা। আমি ঠিক বুঝলাম না। গ্রামের কেউই তোকে সহ্য করতে পারে না। তুই সারাদিন জঙ্গলে পড়ে থেকে শিকার খুঁজলে গ্রামবাসী তোর হাত থেকে মুক্তি পাবে, আর তোরও একটা কাজের হিল্লে হয়ে যাবে। এ কথা শুনিয়ে মোড়ল গটগট করে চলে গেলেন। অর্জুন কিছুক্ষণ সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর জমিদার বাড়ির দিকে পা বাড়ালো। অর্জুনকে সেখানে দেখে জমিদার অবাক হলেন। আরে অর্জুন, তুই এখানে কি করছিস? গ্রামে আমাকে কেউ কোনো কাজ দিচ্ছে না। আমাকে কোনো একটা কাজ দিন জমিদার বাবু। আমার যতগুলো ক্ষেত আছে সেখানে আগে থেকে প্রচুর মজুর কাজ করছে। এখন সেখানে আর নতুন কোনো লোকের দরকার নেই। তাহলে আমাকে আপনার এখানে একজন শিকার হিসেবে রেখে দিন। তুই কি জীবনে কখনো শিকার করেছিস? আগে কখনো করিনি ঠিকই, তবে শিখে নেব। এখানে আবার শেখার কি আছে? যা, জঙ্গল থেকে কোনো শিকার ধরে নিয়ে আয়। ভালো শিকার হলে আমি সেটা ভালো দাম দিয়েই কিনে নেব। এই কথা শুনে অর্জুন জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলে পৌঁছে অর্জুন ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। পেটের দায় মানুষকে দিয়ে কি না করায়। আমি তো সারা জীবন শিকার করার ঘোর বিরোধী ছিলাম। কোনো নিরীহ প্রাণীর কষ্ট আমি চোখে দেখতে পারি না। হঠাৎ অর্জুনের কানে ভীম আর বিল্লুর গলা ভেসে এলো। অর্জুন পেছনে ফিরে দেখল
একটা জালের মধ্যে খুব অদ্ভুতভাবে দেখতে একটা চিল আটকা পড়েছে আর ছটফট করছে। ভীম আর বিল্লু পাশে দাঁড়িয়ে হো হো করে হাসছে। দেখলি তো বিল্লু, তোকে বলেছিলাম না জঙ্গলে একটা মায়াবী চিল ঘুরে বেড়াচ্ছে, যার ডানাগুলো সোনার তৈরি। হ্যাঁ ভীম, তুই একদম ঠিক বলেছিলি। এবার আমারও বিশ্বাস হলো। এখন জমিদার বাবু আমাদের 2 হাত ভরে বকশিস দেবেন। এই কথা শুনে ভীম রেগে গেল। বকশিসের পুরো ভাগ তো আমি নেব বিল্লু, কারণ চিলটাকে সবার প্রথমে আমি দেখেছিলাম। এ কথা শুনে বিল্লুও রেগে আগুন। চোখে দেখা এক কথা আর ধরে ফেলা অন্য কথা। এই চিলটাকে কিন্তু আমি ধরেছি। দুজনের মধ্যে জোর ঝগড়া শুরু হয়ে গেল। ঠিক সেই ফাঁকে অর্জুন পা টিপে টিপে চিলটার কাছে পৌঁছে গেল। চিলটার 2 চোখ বেয়ে তখন জল পড়ছিল। আমাকে মুক্ত করে দাও। চিলের মুখে কথা শুনে অর্জুন চমকে উঠল। তুমি তো একটা চিল, মানুষের ভাষায় কথা বলছো কি করে? আমাকে যেভাবেই হোক এখান থেকে মুক্ত করো। এ কথা শুনে চিলটার ওপর অর্জুনের খুব দয়া হলো। সে সঙ্গে সঙ্গে জালের বাঁধন খুলে দিল। চিলটা তৎক্ষণাৎ ডানা মেলে আকাশে উড়ে হারিয়ে গেল। চিলটাকে উড়ে পালাতে দেখে ভীম আর বিল্লু ঝগড়া থামিয়ে অর্জুনের দিকে কটকট করে তাকিয়ে রইল। তুই এটা কি করলি? আমরা কত কষ্ট করে চিলটাকে ধরেছিলাম, আর তুই ওকে ছেড়ে দিলি। এবার আমরা গিয়ে জমিদারের কাছে তোর নামে নালিশ করব। তুই কাজটা একদম ঠিক করিসনি। ওর চোখে জল ছিল, কারো চোখের জল আমি সহ্য করতে পারি না। রাগে গজগজ করতে করতে ভীম আর বিল্লু সেখান থেকে চলে গেল। তারা সোজা জমিদার বাড়ি গিয়ে সব ঘটনা খুলে বলল। সব শুনে জমিদার তো রাগে ফেটে পড়লেন। হতভাগাটা শিকারীর কাজ চাইতে এসেছিল নাকি আমার সর্বনাশ করতে? হ্যাঁ, ওর জন্য মায়াবী চিলটা আমার হাত ছাড়া হয়ে গেল। আমি ওকে কিছুতেই ছেড়ে কথা বলবো না। এই বলে জমিদার সোজা অর্জুনের বাড়িতে গিয়ে হাজির হলেন। অর্জুন, তোর জন্য মায়াবী চিলটা ভীম আর বিল্লুর হাত ফসকে বেরিয়ে গেল। তুই এমন কাজ কেন করলি? চিলটা কাঁদছিল যে। কিন্তু এবার তুই কাঁদবি। আমি তোকে আর এই গ্রামে থাকতে দেব না। জমিদার ভীম, বিল্লু আর আরো কয়েকটা লোককে দিয়ে অর্জুনকে চূড়ান্ত অপমান করে গ্রাম থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। এরপর যদি কোনোদিন তোকে এই গ্রামের ত্রিসীমানায় দেখি, তবে আমার যে খারাপ কিন্তু আর কেউ হবে না। এসব কি করছেন আপনি জমিদার মশাই? অর্জুনকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। তখনই হাঁপাতে হাঁপাতে গ্রামের মোড়ল সেখানে এসে পড়লেন। গৌরী, তুই এসবের মধ্যে একদম মাথা ঘামাবি না। মোড়ল জোর করে গৌরীর হাত ধরে তাকে সেখান থেকে টেনে নিয়ে গেলেন। অর্জুন কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে পা বাড়ালো। ঘন জঙ্গলের মাঝে একটা পুকুর ধারে সে মন খারাপ করে বসেছিল। হঠাৎ সেই চিলটা উড়ে এসে ঠিক অর্জুনের পাশে বসল। তুমি যদি আমাকে মুক্ত না করতে, তাহলে যে আমার কি দশা হতো তা কে জানে। কিন্তু তোমাকে মুক্ত করার শাস্তি হিসাবে আমাকে চরম অপমান করে নিজের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। এ কথা শুনে চিলটা চমকে উঠল। কিন্তু কেন? কি হয়েছিল? তখন অর্জুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা চিলকে খুলে বলল। আমার জন্যই তোমাকে নিজের ঘর বাড়ি ছাড়তে হয়েছে। যদি তুমি আমার একটা ধাঁধার সমাধান করতে পারো, তবে বিশ্বাস করো, তোমার ভাগ্য চিরদিনের মতো বদলে যাবে। সবার আগে আমাকে এটা বলো যে তুমি আসলে কে? আমার আসল পরিচয় ওই ধাঁধার মধ্যেই লুকিয়ে আছে। ধাঁধাটা বুঝেই তোমাকে এর সমাধান বের করতে হবে। তাহলে শুনি তোমার ধাঁধা। শোনো, এক রাজ্য ছিল।
যেখানে এমন এক রানী রাজত্ব করতেন যার রূপের ছটায় চাঁদও যেন লজ্জা পেত। একদিন তিনি খবর পেলেন যে তার রাজ্যের সীমানায় থাকা জঙ্গলে এমন এক নরখাদক বাস করে যে পুণ্যার্থীদের আস্ত গিলে খায়। রানী একাই সেই অন্ধকারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি জানতেন না যে তরবারি দিয়ে সেই অন্ধকারের বিনাশ হবে না। সেই দানব একটা ভাঙাচোরা ধ্বংসস্তূপের পেছনে লুকিয়ে থাকত, যার ঠিক সামনেই দাঁড়িয়েছিল বিশ্বাসের এক বিশাল দ্বার, যেখানে মানুষ মুক্তির আশায় আসত আর মৃত্যুর কোলে ঢলে পড়ত। রানী সেখানে পৌঁছলেন, কিন্তু জয়ের বদলে তিনি পেলেন এক অভিশাপ, আর নিজেই আকাশে ঘুরে বেড়ানো এক প্রাণীতে পরিণত হলেন। তখন এক সাধু বললেন, ওই বিশ্বাসের দ্বারের সামনে দিয়ে বয়ে চলেছে এক জলধারা, যার ওপর কোনো মানুষের নয়, অন্য কারো অধিকার। যদি সেই নদীর জল ওই দানবের গায়ে লাগে, তবে পাথর হয়ে যাওয়াই হবে তার চূড়ান্ত পরিণতি। এবার ভাবো, সেই রানী কে? সেই দানবটা কে? বিশ্বাসের সেই দ্বার কোথায়? আর ওই নদী কার জন্য অপেক্ষা করছে? এই রহস্যময় ধাঁধা শুনে অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। ধাঁধাটা সত্যিই খুব অদ্ভুত, তবে আমি জট ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করব। আমার বিশ্বাস তুমি ঠিকই এই ধাঁধার উত্তর খুঁজে বের করতে পারবে। চিলটা সেখান থেকে উড়ে গেল আর অর্জুন গভীর ভাবনায় তলিয়ে গেল। সে অনেকক্ষণ ধরে ধাঁধাটা নিয়ে মাথা ঘামাতে লাগলো। এখানে হাত গুটিয়ে বসে থাকলে তো আর ধাঁধার সমাধান হবে না, আমাকে জঙ্গলের সামনের পথ ধরেই এগিয়ে যেতে হবে। এই ভেবে অর্জুন জঙ্গলের আরো গভীরে এগিয়ে চলল। অনেকটা পথ হাঁটার পর সে একটা উঁচু পাহাড় দেখতে পেল। অর্জুন যেই না পাহাড়ের দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা গলা শোনা গেল। ওই পাহাড়ের দিকে যেও না। অর্জুন পেছন ফিরে দেখল এক বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। কেন, কি আছে ওই পাহাড়ে? তুমি জানো না, ওই পাহাড়ের চূড়ায় সুন্দর জঙ্গলের ঠিক মাঝখানে এক বিশাল মন্দির আছে, যা স্বয়ং অরণ্য দেবতার মন্দির। অনেক ভক্ত সেখানে পুজো দিতে আসে, কিন্তু মন্দিরের ঠিক পেছনেই একটা পুরনো ধ্বংসস্তূপ আছে, আর যেখানে এক রাক্ষস বাস করে। সে পুণ্যার্থীদের মন্দির পর্যন্ত পৌঁছতেই দেয় না। হয়তো তাদের অভিশাপ দেয়, নয়তো মেরে খেয়ে ফেলে। কি আশ্চর্য ব্যাপার, ধ্বংসস্তূপের সামনে মন্দির, আর মানুষ সেই মন্দিরে দর্শন করতে যায়, তাও রাক্ষসটা তাদের মেরে ফেলে, আর অরণ্য দেবতা চুপ করে বসে থাকেন। আসলে ওই রাক্ষস হওয়ার অভিশাপ অরণ্য দেবতা দেননি। ওই ধ্বংসস্তূপটা বহুকাল আগে এক পবিত্র স্থান ছিল। অরণ্য দেবতা প্রতিজ্ঞা করেছিলেন যে ওই পবিত্র ভূমিতে তিনি কারো ক্ষতি করবেন না। সে রাক্ষস হলেও না, রাক্ষসটা বড্ড ধূর্ত। সে নিজের আসরিক শক্তি দিয়ে আসা যাওয়ার পথের মানুষদের টেনে নেয়। সে খুব ভালো করেই জানে অরণ্য দেবতা সেখানে কিচ্ছু করতে পারবেন না। একথা শুনে অর্জুনের মাথায় বিদ্যুৎ খেলে গেল, আর পরের মুহূর্তেই ধাঁধার কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হতে লাগলো। আচ্ছা, ওই মন্দিরে পৌঁছানোর কি অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ, তবে সেই রাস্তাটা এক ভীষণ লম্বা আর বিপজ্জনক গিরিখাতের মধ্য দিয়ে গেছে। ওখানে পৌঁছতে পৌঁছতে মানুষ ক্লান্ত হয়ে মাঝপথ থেকেই ফিরে আসে। আপনি শুধু আমাকে ওই রাস্তাটা দেখিয়ে দিন। এখান থেকে ডান দিকের পথ ধরে এগিয়ে যাও। গিরিখাত পার হলেই তুমি সোজা মন্দিরে পৌঁছে যাবে।
কিন্তু ফেরার সময় তোমাকে ওই ধ্বংসস্তূপের রাস্তা দিয়েই ফিরতে হবে। এই বলে বৃদ্ধ সেখান থেকে চলে গেলেন আর অর্জুন তার দেখানো পথ ধরে এগিয়ে চলল। অর্জুন সেই দীর্ঘ আর নির্জন গিরিখাতের পথে পা বাড়ালো। উপত্যকার চারিদিকে বড় বড় পাথর আর দমকা হাওয়া বইছিল। অনেক জায়গায় পথ এতটাই সরু ছিল যে এক পা এদিক ওদিক হলেই গভীর খাদে পড়ে যাওয়ার ভয়। তা সত্ত্বেও অর্জুন এতটুকু ভয় না পেয়ে সেই দুর্গম পথ পার হয়ে এগিয়ে চলল। অনেকক্ষণ বিপদসংকুল পথ পেরোনোর পর অবশেষে অর্জুন মন্দিরে পৌঁছল। সেখানে পৌঁছে অর্জুন কয়েকজন ভক্তকে দেখতে পেল। আচ্ছা, এখানে কি কাছাকাছি কোনো নদী আছে? মন্দিরের ঠিক সামনেই একটা নদী বয়ে গেছে। লোকমুখে শোনা যায় এই ওটা অরণ্য দেবতার নদী। আর যদি কোনো অপবিত্র লোক এই বই নদীর জল ছয়, তবে সে সাথে সাথে পাথর হয়ে যায়। এ কথা শুনে অর্জুন একটু ভাবল আর তারপরই সেই নদীর দিকে হাঁটতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে নদীর ধারে এসে পৌঁছল। যেই না সে নদীর পবিত্র জলে হাত দিয়েছে, ঠিক তখনই সেখানে অরণ্য দেবতা প্রকট হলেন। তুমি প্রথম মানুষ যে আমার নদীর জল ছুঁয়েও পাথর হয়ে গেলে না। তোমার মন সব রকম লোভ লালসা থেকে মুক্ত। তখন অর্জুন দেবতাকে সব ঘটনা খুলে বলল। ধাঁধা অনুযায়ী আমি বুঝে গেছি যে ধ্বংসস্তূপে রাক্ষসটা লুকিয়ে আছে, তার সামনেই মন্দির, আর মন্দিরের সামনে বয়ে চলেছে এই নদী। ওই রাক্ষসকে খতম করার জন্যই আমার এই নদীর জল চাই। আমি এখন এটাও বুঝে গেছি যে ওই রানী আর কেউ নন, ওই সোনার ডানার চিলটাই হলো সেই রানী। এ কথা শুনে দেবতা মৃদু হাসলেন। তুমি সত্যিই খুব বুদ্ধিমান। আমার এই পবিত্র জল তোমার মতো বীর এবং সৎ মানুষের জন্যই। এই বলে দেবতার দুই হাতে নানা রঙের আলো ঠিকরে এক পবিত্র কলসি ফুটে উঠল। দেবতা তাতে নদীর জল ভরে অর্জুনের হাতে দিলেন। জল নিয়ে অর্জুন সোজা সেই ধ্বংসস্তূপের ভেতর ঢুকে পড়ল। সেখানে সেই ভয়ঙ্কর রাক্ষসটি ঘাপটি মেরে বসেছিল। তুই প্রথম মানুষ যে নিজের ইচ্ছেই এই মৃত্যুকূপে পা দিয়েছিস। আর আমি শেষ। এরপর এখানে যে আসুক না কেন, তুই তার টিকিটিও ছুঁতে পারবি না, কারণ এবার তুই চিরকালের মতো পাথর হয়ে যাবি। এই বলে অর্জুন কলসির পুরো জলটা রাক্ষসের গায়ে ছুঁড়ে মারল। পর মুহূর্তেই রাক্ষসটা পাথরের মূর্তিতে বদলে গেল। ঠিক তখনই সেই চিলটা উড়ে এসে এক অপরূপ সুন্দরী রাজকন্যায় পরিণত হলো। তুমি আমার ধাঁধার সমাধান করে দিয়েছ। তুমি যখন ধাঁধাটা বলেছিলে, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে ওই রাজকন্যা তুমি, আর তুমি তোমার নিজের গল্পটাই ধাঁধার আড়ালে আমাকে শোনাচ্ছিলে। রাক্ষসের অভিশাপ ছিল যে আমি যদি সোজাভাবে কাউকে সত্যিটা বলি তবে আমি পাথর হয়ে যাব। তাই আমাকে ধাঁধার ছলেই সবটা বলতে হয়েছিল। আমার নাম চন্দ্রলেখা। এসো, আমি তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাই। এই বলে রাজকন্যা চন্দ্রলেখা অর্জুনকে তার রাজপ্রাসাদে নিয়ে গেল। তুমি কি আমায় বিয়ে করবে? আমি স্বপ্ন দেখছি না তো? একদমই না। এর কিছুদিন পরেই মহা সমারোহে অর্জুন আর রাজকন্যা চন্দ্রলেখার বিয়ে হয়ে গেল, আর অর্জুন সেখানকার রাজা হয়ে বসল। রাজা হওয়ার পর অর্জুন একদিন নিজের গ্রামে ফিরে এলো। অর্জুনকে রাজার বেশে দেখে গ্রামের মোড়ল আর জমিদারের চোখ কপালে উঠল। অন্যদিকে গৌরী আনন্দে আত্মহারা হয়ে গেল। কখনোই কাউকে তুচ্ছ বা অপদার্থ ভাবা উচিত নয়, কারণ আপনি জানেন না যে ভবিষ্যতের খাতায় তার ভাগ্যে কি লেখা আছে। একথা শুনে গ্রামবাসীরা লজ্জায় মাথা নিচু করে রইল।
অর্জুন মুচকি হেসে নিজের স্ত্রী চন্দ্রলেখাকে নিয়ে সেখান থেকে ফিরে গেল। সত্যিকারের দয়া, সাহস আর বুদ্ধিমত্তাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। যে অন্যের কষ্ট বোঝে সেই একদিন নিজের ভাগ্যের রাজা হয়ে ওঠে।